এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি এবং আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে নানা ধরনের তথ্য সোশ্যাল মিডিয়াতে আমরা পাচ্ছি বা বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারছি। করোনা ভাইরাস কেন এত আতঙ্কজনক এবং কিভাবে ছড়াচ্ছে, প্রতিরোধের উপায়, এই বিষয়গুলো নিয়েই কথা হবে আজকের স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজনে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন বিশিষ্ট রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কৃষ্ণচন্দ্র গাঙ্গুলি। তিনি বক্ষব্যাধি হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন দর্শক, আর দেরি না করে চলে যাই আজকের অতিথির কাছে। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনার এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার, এই মুহূর্তের আসলে বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, কিন্তু তারপরেও আপনার কাছ থেকে জানতে চাই আসলে করোনা ভাইরাসটা কী এবং আমাদের শরীরে এই ভাইরাসটা আসলে কীভাবে প্রভাব বিস্তার করে। করোনা ভাইরাস অন্য ৫-১০টি ভাইরাসের মতোই একটি ভাইরাস। করোনা মূলত একটা স্পেসিস, ভাইরাসের একটা স্পেসিস। এই ভাইরাসের ধরন আছে প্রায় ২,০০০-এর বেশি। আচ্ছা, কিন্তু সবগুলো মানুষের রোগ সৃষ্টি করেন। এর ভিতরে এ যাবৎকালে যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের জানা ছিল, তাতে ৬টি ভাইরাস মানুষের রোগ সৃষ্টি করত। এটি একটি নতুন ধরনের করোনা ভাইরাস, যে জন্য এটাকে বলা হয় নোভেল করোনা ভাইরাস প্রথমত বলা হয়েছিল। এখন তার নাম দেওয়া হয়েছে কোভিড-19। তো এটি জেনেটিক মিউটেশন হয়ে একটা নতুন ধরনের ভাইরাস সৃষ্টি হয়েছে, যেটাই মানুষের ভিতরে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। এবং এই যে এখনকার যে প্যান্ডেমিক আমরা অবস্থাটা দেখতে পাচ্ছি সারা দুনিয়া জুড়ে যে মহামারী আকারে দেখা দিচ্ছে, সেটির কারণ হয়ে দাঁড়িয়েছে এই নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19। আচ্ছা, এই ভাইরাসটা আমাদের শরীরে আসলে কী ধরনের সমস্যা সৃষ্টি করছে বা কী করছে? সমস্যা এটি মূলত এক ধরনের রেসপিরেটরি ভাইরাস। আমরা যে ফ্লু বলি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলি, সেই ধরনের ভাইরাস, অর্থাৎ শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। শ্বাসতন্ত্রের ফ্লুতে যেমন হাসি হয়, কাশি হয়, নাক ঝরে, জ্বর হয়, শরীর ব্যথা হয়, এটির উপসর্গগুলো অনেকগুলি তেমনই। বরং এতে হাসি, নাক ঝরা একটু কমই হয়, তার চেয়ে বেশি হয় জ্বরটাই বেশি। প্রথমত 98% আক্রান্ত ব্যক্তিরই দেখা যায় জ্বর এবং কাশি হয়। আচ্ছা, এর পরে 5-7 দিন পরে হয়তো দেখা যায় তাদের কারো কারো শ্বাসকষ্ট দেখা দেয়। এবং খুব খারাপ যে সমস্ত রোগীগুলো হয়ে যায়, তাদের বেলায় হয়তো বিভিন্ন অঙ্গে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বেশিরভাগ আশ্বস্তের বিষয় হচ্ছে যে এই রোগে আক্রান্তদের বেশিরভাগই কিন্তু আবার ভালো হয়ে যায়। আচ্ছা, ন্যাচারালি ভালো হয়ে যায়। আপনার সাপোর্টিভ চিকিৎসা বলতে সাধারণ আমরা ফ্লু লাইক সিনড্রোমে যা করে থাকি, ওই ধরনের হোম ট্রিটমেন্ট যেটাকে বলি, ঘরে বসে আপনি টেম্পারেচারটা একটু দেখলেন, খুব বেশি হলে একটু প্যারাসিটামল খেলেন, আচ্ছা, বেশি বেশি পানি খেলেন, একটু নিউট্রিশন মেনটেন করলেন, বডি ইমিউনিটি যাদের ঠিক থাকে তাদের ভিতরে এটি তেমন কোনো সমস্যা করবে না। তাহলে স্যার এই ভাইরাসটা অনেকেই বলছে যে আসলে খুব যেমন যদি মৃত্যুর হারের দিক থেকেও বলি খুব বেশি না, যেটা বলছে আর কি সবাই, কিন্তু তাহলে এত আমরা এটাকে কেন এত খুব মহামারী কিংবা খুব ভয়ঙ্কর হিসাবে দেখছি? হ্যাঁ, এটি ভয়ঙ্কর হিসাবে হচ্ছে এই কারণে যে এটির ইনফেকশাসনেস যেটাকে আমরা বলি, অর্থাৎ সংক্রমণ করার যে ক্ষমতাটা সেটি এবার বেশি। অর্থাৎ এটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। যে কোনো একজন ব্যক্তি যদি আক্রান্ত হন, তাহলে তার থেকে দেখা যায় এটা 2 থেকে 3 জনের ভিতরে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। এবং এটা তো সত্যি কথা যে যাদের বডি ইমিউনিটি ভালো আছে, প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, যাদের অন্য রোগ আছে, আমরা বলি কোমরবিড কন্ডিশন যেগুলোকে বলি, যেমন কারো ডায়াবেটিস আছে, কারো ব্লাড প্রেশার আছে, কারো হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, অথবা শ্বাসতন্ত্রের রোগ আছে, যাদের সিওপিডি আছে কিংবা অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াইটিস আছে, তো তাদের জন্য কিন্তু এটি বিপজ্জনক। তো কারণ তাদের ক্ষেত্রে আবার মৃত্যু হার বেশি। হ্যাঁ, সেটাই হচ্ছে বর্তমান কালের যে
এক ধরনের আশঙ্কা বা আতঙ্ক দেখা দিচ্ছে মানুষের ভিতরে, সেটাই মানুষ ভয় পাচ্ছে। আচ্ছা স্যার, বললেন যে এইটা দ্রুত ছড়াচ্ছে মানুষের মধ্যে, দ্রুত ছড়ানোর আসলে উপায়টা কি, এটা কিভাবে ছড়াচ্ছে? ছড়ানোর উপায়, প্রথম কথা হচ্ছে ছড়াতে হলে একজন রোগী থাকতে হবে। আচ্ছা, একজন রোগী হচ্ছে সোর্স, সেই সোর্সের মাধ্যমেই রোগটি ছড়াতে হবে। যতদিন আমাদের দেশে কোনো রোগী শনাক্ত হয়নি ততক্ষণ আপনার এটি ছড়াবার কোনো প্রশ্ন ছিল না। এখন যেহেতু কিছু রোগী শনাক্ত হয়েছে, এখন পর্যন্ত সম্ভবত 8 জনের আমরা হদিশ পেয়েছি যাদের রোগ হয়েছে, তাদের মধ্যে 3-4 জন ভালো হয়ে গেছে। তো ছড়াতে হলে তাদের ভিতর থেকেই আসতে হবে জীবাণুটি, যারা প্রথমত আক্রান্ত হয়েছে। অর্থাৎ এই যে, এবং যারা আক্রান্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিদেশ ফেরত রোগী, অর্থাৎ সেই দেশে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিল, সেখান থেকে সে ওইটিকে বহন করে বিমানে আসছে বা যেভাবে এই দেশে আসছে, তারপরে তার ভিতরে সেই রোগটির প্রাদুর্ভাব দেখা গেছে। এবং ওই ব্যক্তি যখন হাসি কাশি দিয়েছেন, আচ্ছা, সেই হাসি কাশির মাধ্যমে এই জীবাণুটি, এটাকে আমরা বলি ড্রপলেট ইনফেকশন। আচ্ছা, একটা ছোট্ট একটা কণা, জলীয় একটি কণার ভিতরে এই জীবাণুটি থাকে। এবং এই যে ড্রপলেট ইনফেকশনটি, এটি বাতাসে আবার খুব বেশিক্ষণ ভাসমান থাকতে পারে না, এটি হেভি, ওজনটা অন্যান্য ড্রপলেটের চেয়ে এর ওজনটা রিলেটিভলি বেশি, যে কারণে সে দ্রুতই মাটিতে পড়ে যায় বা টেবিল বা যে কোনো জায়গায় পড়ে যায়, এবং যেখানে পড়লো সেখানেই সে অবস্থান করে। সেখান থেকে যখন অন্য কোনো ব্যক্তির হাতের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক, সেটা যখন তার আবার চোখে, নাকে কিংবা মুখে যায়, তখন ওই ব্যক্তির আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। তাহলে প্রথমত যে বিষয়টি আসলো যে আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে এটি প্রথমত বের হতে হবে। তাহলে সেই বের হওয়াটা আমাদের প্রয়োজন হচ্ছে যাতে আক্রান্ত ব্যক্তি যিনি হাসি কাশি দিবেন, তার সেই হাসি কাশির যে ম্যানার, যে এটিকেট, যে শিষ্টাচার, আমাদের সেটি আগে ঠিক করা প্রয়োজন। অর্থাৎ আমাদের হাসি দিতে হলে কি করতে হবে? একটি রুমাল পকেটে থাকলে ভালো, সেই রুমাল অথবা টিস্যু পেপার থাকলে ভালো, সেটি দিয়ে আমরা কি করি, হাসি দেবার সময় নাক মুখকে বন্ধ করে নিই, যাতে করে হাসিটা একটা ক্লোজ, হ্যাঁ, যাই বের হবে নাক থেকে হাসিতে, সেটা ওই কাগজ বা রুমালে আটকে যাবে। এরপরে সেটাকে টিস্যু হলে তো আমরা ডাস্টবিনে, এটা কাভার্ড বিন হলে সেটার ভিতরে ফেলে দিলাম, রুমাল হলে সেটাকে ধুয়ে ফেলতে হবে, নিজের হাতটিকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে আর এটা ছড়াবার কোনো সুযোগ থাকে না। এখন যদি ওপেন স্পেসে আরও 5-10 জন মানুষের সামনে কেউ হাসি দেয়, তাহলে পরে তো আশঙ্কা থেকেই যায় যে যতক্ষণ ভাসমান আছে তার ভিতরেও এই 2-4 জনের ভিতরে, 5 জনের ভিতরে এটা ছড়াতে পারে। তাহলে সেই হাসি কাশি, যদি আপনার কাছে রুমাল না থাকে, টিস্যু পেপার না থাকে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি শুধু হাত ব্যবহার করলে তো হাতে লেগে যাবে। বেটার আপনি যে ফুল হাতা যদি শার্ট পরা থাকে, তাহলে এখানে কোনো এর ভিতরে হাসি দিলে পরে অন্তত এই কাপড়টাতে ওই জীবাণুগুলো লাগবে। পরবর্তীতে আপনি সুবিধা মতো এটাকে ধুয়ে ফেলেন। তো এইভাবে আমাদের প্রথম হচ্ছে যে একজন রোগীর কাছ থেকে এটি ছড়াতে হবে। এমনি এটা ছড়াবার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কেস এখনো ডিটেকশন হয়নি, সেখানে এই রোগটি ছড়াবার সুযোগ নাই, ফলে তাদের আতঙ্কিত হবারও কোনো কারণ নাই। এবং যেখানে একজন কেস আছে, তাকে যদি আমরা বলি যে আপনি এটাকে এখন যেটা বলা হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন, আপনি নিজেই আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনি নিজে একটি ঘরে, একটি রুমে, এই কোয়ারেন্টাইনের বিষয়ে পরে আসবে, তার আগে একটা জিনিস জানতে চাই, এই মুহূর্তে তো স্যার সিজনটা আসলে হাসি মানে চেঞ্জ হচ্ছে বলে হাসি কাশি অনেকেরই হয়, তো এই হাসি কাশি হইলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে না? সেটা তো নয়। আমি সেজন্যই বলেছি, প্রথম কথা হচ্ছে আমার হিস্ট্রিটা, ওই রোগীটার হিস্ট্রি নিতে হবে। যদি হিস্ট্রি বলে যে সে ওই রকম কোনো রোগী, করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে এসেছেন, অন্তত বিদেশ ফেরত রোগী, যে সমস্ত বিদেশ, মানে সব বিদেশ নয়, যেখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, সেখান থেকে আগত কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়েছেন, তার যদি এরকম জ্বর, হাসি কাশি হয়, তখন হয়তো সন্দেহের একটি বিষয় থাকতে পারে।
সেটা তখন পরীক্ষা করে নির্ণয় করতে হবে। সেটাই আপনি এখন তো হটলাইনে অনেকগুলি নাম্বার দেয়া আছে, সেগুলো দিয়ে আপনি আইডিসিআর এ যোগাযোগ করলে পরে তারাই আপনার ব্লাড স্যাম্পল টেনে নিয়ে পরীক্ষা করে নিশ্চিত করে দিবেন যে আদৌ সেটি করোনা ভাইরাস না সাধারণ ফ্লু। কারণ এই মৌসুমে আমাদের দেশে সাধারণ ফ্লুর প্রাদুর্ভাব প্রতি বছরই ঘটে থাকে এবং ধরে নিতে হবে যে এবছরও সেটা ফাল্গুন মাসে চৈত্র মাসে ঘটবে এবং ঘটেছে। অতএব যত মানুষ এখন হাসি কাশি দিচ্ছেন এদের নিশ্চিতভাবে প্রথমত ধরে নিতে হবে এরা কেউই করোনা ভাইরাস আক্রান্ত নয়, যদি না কারো এইভাবে আইডিসিআর থেকে রক্ত পরীক্ষা করে প্রমাণিত হয়। স্যার আরেকটা জিনিস যে এই আমাদের এখানে যারা ধরেন এমনিতে এটাতে আতঙ্কিত হয়ে যাচ্ছে, কিন্তু বেসিক কোনো সিমটম আছে কি যেটা দিয়ে আমরা মনে করতে পারি যে এই আক্রান্ত হয়েছে, তারপরে আমি হয়তো আইসিডিআর এ ফোন করলাম? না, বেসিক বলতে ওই রকম তো নয়। প্রথমত এর লক্ষণ কি? লক্ষণ হচ্ছে কাশি এবং জ্বর দিয়ে শুরু হয়। তো সাধারণ ফ্লুতে জ্বর কিন্তু খুব বেশি হয় না, বরং সেখানে হাঁচি, নাক ঝরা, নাক দিয়ে পানি পড়া এটাই বেশি থাকে। একটু শরীর ব্যথা দুটাতেই হতে পারে। এটিও বিষয় নয়, বিষয় হচ্ছে যদি কারো এর সাথে শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা, এটি সাধারণত 5 থেকে 7 দিন পরে এই ব্যাপারটি ঘটতে পারে। যদি কারো শ্বাসকষ্ট শুরু হয় তাহলে শ্বাসকষ্ট শুরু হলে সেটা তো এমনিতেও বিপজ্জনক, সেটা সাধারণ ফ্লু ইনফ্লুয়েঞ্জা দ্বারাই হোক অথবা করোনা ভাইরাস দ্বারাই হোক, যে কোনোভাবেই শ্বাসকষ্ট হলে তখন তো তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আমার ধারণা যে চিকিৎসক তাকে এই সময়ে অন্তত আইডিসিআর এর ব্লাড স্যাম্পলটা পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করবেন, সেটাই যুক্তিসঙ্গত। স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় আসলে এত ধরনের তথ্য পাচ্ছি, মানুষ এমনি পাজল হয়ে যাচ্ছে। যেমন কিছু তথ্য আছে যে এরকম যে এটা এই বাংলাদেশে আসলে এই ভাইরাস কাজ করবে না, কারণ বাংলাদেশে এখন 20-এর উপরে বা 25-এর উপরে ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা আছে, এই তাপমাত্রায় আসলে এই ভাইরাস টিকে না। তো আসলে এই যে সোশ্যাল মিডিয়ায় যে এরকম নানা ধরনের তথ্যগুলো পাওয়া যাচ্ছে, এইগুলা আসলে কি কতটুকু সত্য বা কি বিষয়? প্রথমত হচ্ছে বিশেষজ্ঞ বা বিজ্ঞানী ব্যতীত কোনো ব্যক্তির এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেয়া অনুচিত, কারণ এতে বিভ্রান্তি বেশি ছড়াবে, মানুষের ভিতরে ভুল ধারণার সৃষ্টি করবে। এখন যতটুকু আমি আমার জ্ঞান থেকে জেনেছি, আমাদের যে আইডিসিআর এর বিজ্ঞানী আছেন তার কথা শুনেছি, বিষয়টা এমন না। আপনি সিঙ্গাপুরে কিন্তু বেশ কিছু করোনা কেস হয়েছে, ব্যাংককে হয়েছে, বুঝতে হবে সেখানের তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রির উপরে ছিল, 30-32 ডিগ্রি ছিল। তাইলে তাপমাত্রায় এই তাপমাত্রায় করোনা ভাইরাস ছড়াতে পারবে না এ কথা সত্য নয়। সাধারণভাবে ভাইরাল কালচার করা হয় 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে বুঝতে হবে যে এইটিও ভাইরাস, এটির কালচার করতে হলেও কিন্তু ওই রকমই ব্যাপার হবে। তাহলে এই টেম্পারেচারে ভাইরাস মারা যায় সেটা সত্যি নয়। এই ভাইরাসটি নিশ্চিতভাবে মারা যায় 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, তার মানে এই তথ্যগুলো আসলে কোনো ভিত্তি না, এই তথ্য সেজন্যই বলছি যে এটি সাধারণ মানুষের ভিতরে এটি ছড়াবার প্রয়োজনও নাই। এই জ্ঞানগর্ব কথা কত ডিগ্রিতে এই ভাইরাসটি মারা যাবে কি যাবে না ইত্যাদি নিয়ে বোধহয় গবেষকদের গবেষণার বিষয় হতে পারে, চিকিৎসকদের বিষয় হতে পারে, কিন্তু এটি আমার মনে হয় সাধারণ মানুষের এই তথ্যগুলিকে অ্যাভয়েড করাই ভালো হবে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে না দেওয়ার জন্যই বরং আমি আহ্বান করব। আরেকটা জিনিস স্যার, অনেক কেউ বলছে যে মাস্ক পরলে এই অসুখটা মানে এটা ছড়ায় না। মাস্ক আসলে মাস্ক এবং এই যে আমাদের স্যানিটাইজেশন যে বিষয়গুলো আছে, হ্যান্ড স্যানিটাইজেশন, এগুলো কি আসলে এই ভাইরাস প্রতিরোধে কাজ করে কি? হ্যাঁ, এটি বরং গুরুত্বপূর্ণ বিষয়। মাস্ক নিয়ে অনেক বিতর্কের বিষয় আছে। এখন কথা হচ্ছে যে মাস্ক কে পরবেন? মাস্ক দ্বারা একজন সুস্থ মানুষ আক্রান্ত হওয়া বন্ধ হবে না। ফলে এক কথায় এই বিষয়টি কিন্তু মিটমাট হয়ে গেল। এখন প্রশ্ন যে তারা কি মাস্কের কোনো প্রয়োজন নাই? প্রয়োজন আছে। যারা আক্রান্ত ব্যক্তি নিজে মাস্ক পরতে পারেন, পরবেন। আক্রান্ত ব্যক্তি নিজে পরবেন, কারণ তিনি তো হাসি কাশি দিলেই ছড়াবে। অর্থাৎ সেটা বন্ধ করার জন্য তাকে মাস্ক পরতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই আক্রান্ত ব্যক্তিকে যারা চিকিৎসা দিবেন, সার্ভিস দিবেন, খাবার দিবেন, ওষুধ দিবেন, ডাক্তার, নার্সেস, প্যারামেডিক যারাই তাকে সেবা দিবেন,
তারা যখন কাছে যাবে তখন সংক্রমিত হবার সম্ভাবনা আছে, ফলে তাদেরকে একটা প্রোটেকশন নিতে হবে। এবং অন্য ব্যক্তি যদি তার কাছে কেউ, আমরা বলি না তাকে কেউ দেখতে আসুক, কেউ যদি তার কাছে ভিজিটর হিসেবেও আসে তাহলে তাকেও ওইভাবে প্রোটেকশন নিয়েই আসতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল তত্ত্ব, যে যিনি আক্রান্ত তিনি মাস্ক পরবেন। এখন কথা হচ্ছে কী ধরনের মাস্ক পরবেন। এই যে সাধারণ মাস্ক, আমরা সার্জিক্যাল মাস্ক যেগুলো ব্যবহার করি, কিংবা কাপড়ের মাস্ক বাজারে ধুলাবালির জন্য যেগুলো করা হয়, এটা দিয়ে আসলে এই ভাইরাস বন্ধ হবে না। তার জন্য ইভেন যে N95 মাস্ক আছে সেই মাস্কটি দরকার, তাতেও বলা হয় যে এটা 95% প্রোটেকশন দিবে, ইটস নট 100%। তাহলে বুঝতে হবে যে মাস্কের গুরুত্ব যেভাবে বলা হচ্ছে, মাস্ক নিয়ে ক্রাইসিস, মাস্কের মূল্য বৃদ্ধি করে নানান রকমের যে কথাবার্তা, এগুলো নিষ্প্রয়োজন, এটার দরকার নেই। এটা হেলথ সার্ভিস প্রোভাইডার যারা এবং আক্রান্ত ব্যক্তি যারা, তারা করবেন এটা। আর এই যে হ্যান্ড স্যানিটাইজেশন বা হ্যান্ড স্যানিটাইজেশন খুবই সত্যি কথা। আমি তো বললাম যে আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে এই ড্রপলেটটা বের হয়। এখন বের হয়ে সেটা যে কোনো সারফেসে পড়তে পারে, সেই সারফেসে যদি আপনি হাত রাখেন তাহলে সেখান থেকে আপনার হাতে লাগতে পারে। এবং সেই হাত যখন আপনি মুখে দিবেন, চোখে দিবেন বা নাকে দিবেন, তখন এর মাধ্যমে আপনার এই ভাইরাসটি শরীরে ঢুকতে পারে। তাহলে আসলে ঢোকার পথটা কী হলো? ঢোকার পথ হলো যে কোনোভাবে সে এই হাতের মাধ্যমেই সে নাকে, মুখে বা চোখে যাবে। তাহলে হাতটাকে যে কোনো জায়গায় ধরার পরে যদি আমি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি বা ওয়াশ করে ধুয়ে ফেলি, সাধারণ পানি দিয়ে ধুইলেও যাবে। এই ভাইরাসটির একটা এনভেলপ আছে যেটি পানিতে গলে যায়। ফলে আপনি পানিতে যদি ভালো করে 20 সেকেন্ড ধোন তাতেও চলে যাবে। আপনি একটা ডিটারজেন্ট ব্যবহার করেন তাতে যাবে। আপনি সাবান ব্যবহার করেন, যে কোনো সাবান, মূল্য কোনো ব্যাপার নয়, ইভেন কাপড় কাচা সাবান, সেটা দিয়ে আপনি হাত ধোন ভালো করে, তাতেও দেখবেন যে এই ভাইরাসটি চলে যাবে। ফলে আমাদের বক্তব্য হচ্ছে ওটাই, যে এটি তো চোখে দেখা যাবে না, এটি যিনি যেখানে হাসি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, সেখানে পড়ে থাকতে পারে, সেখানে আপনার হাত গেলে আপনার হাতে লাগতে পারে। অতএব আপনি এই হাতটি আবার মুখে বা নাকে যাবার পূর্বেই এটাকে ভালো করে ধুয়ে ফেলুন। এটি হচ্ছে আমাদের পরামর্শ। আর একটা বিষয় আমরা 70%, একটা কথা বলি, 70% অ্যালকোহল কন্টেনিং যে কোনো হ্যান্ড স্যানিটাইজার ভেরি মাচ ইফেক্টিভ এই জীবাণুর জন্য। আর এমনি পানি দিয়েও আপনি ধুইলে পরে এটা চলে যাবে, থাকবে না। একটা জিনিস বলছিলেন আপনি, যেটা যে এখন কোয়ারেন্টাইন এবং আপনার যেটা হচ্ছে আইসোলেশন, এইটা আসলে কি? এবং আমরা অনেকে দেখছি এটা মানছে না বলে শুনছি, বা এই পুরো বিষয়টা কি আসলে? না, প্রথমত বুঝতে হবে কোয়ারেন্টাইন কার জন্য এবং আইসোলেশন কার জন্য। আচ্ছা, কোয়ারেন্টাইন হচ্ছেন সুস্থ ব্যক্তি, আচ্ছা, যিনি আক্রান্ত হননি কিন্তু আমরা মনে করছি যে হতে পারে, আশঙ্কা করছি, সাসপেক্টেড লোক। সাসপিশনটা কোত্থেকে আসছে? ওই ব্যক্তি যেই অঞ্চল থেকে এসেছেন, বেরিয়ে এসেছেন বা যেখানে বসবাস করেন, সেখানে একটি কেস আছে, পাওয়া গেছে। উনি তার কাছে হয়তো গিয়েছিলেন বা জানেনও না। তাহলে এলাকা ভিত্তিক বলা হচ্ছে। এখন যেমন ইটালি ফেরত যে ভদ্রলোকরা এসেছেন, তাদেরকে আমরা বলছি আপনাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে, কারণ আপনি যেই এলাকা থেকে এসছেন সেখানে করোনা ভাইরাস দেখা গেছে। আপনার ভিতরে ঢুকেছে কি ঢুকে নাই আমরা জানি না। তো তিনি একজন পোটেনশিয়াল কেস হতে পারে, তার ভিতরে হয়তো ঢুকে থাকতে পারে, আমরা জানি না। জানবো কখন? 2 থেকে 14 দিন পরে, যেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। মানে এই কোয়ারেন্টাইন কয়দিন থাকতে হবে? 14 দিন, ম্যাক্সিমাম 14 দিন। কারণ এক্সেপশন বাদ দিলে এটাই ধরে নেওয়া হয় যে 14 দিন পরে আর এর ভিতরে কোনো জীবাণু ছিল সেটা প্রকাশ ঘটেনি, এমন ঘটনা ঘটেনি। আচ্ছা, আচ্ছা। জীবাণু থাকলে 14 দিনের ভিতরেই তার বহিঃপ্রকাশ ঘটবে, রোগের লক্ষণ দেখা দিবে। তাহলে আমরা সেই কথাটি বলছি যে পোটেনশিয়াল যে সমস্ত সাসপেক্টেড কেস, যাদের মনে করা হয় যে এদের থাকতে পারে, তাদেরকে কোয়ারেন্টাইন করতে বলছি। আচ্ছা, আচ্ছা। সেটা ওই যে বললাম যে একটা আইসোলেটেড, একটা ঘরের ভিতরে সে থাকবে এবং তার সান্নিধ্যে কোনো মানুষ যাবে না, এটাই তো বড় কথা। কারণ যিনি যাবেন তাকে তো ওই প্রোটেকশন নিয়ে যেতে হবে, সেই N95 এবং গাউন পরা সব কিছু, তার প্রোটেকশন না দিয়ে তাহলে সে তার কাছে কি করে যাবে যদি সে কেস হয়ে থাকে? তাহলে বিষয়টা এমন যে যিনি বদ্ধ ঘরে আছেন তাকে কনভিন্স করতে হবে।
এক ধরনের জোর বলতে পারেন, তাকে স্যার, এই জায়গায় আমি একটা বলতে চাই যে এখন আসলে আমরা দেখছি যে আমরা আজকে পত্রিকায় রিপোর্টও হয়েছে প্রায় 94,000 জন বিদেশ থেকে আসছে, যেই সব জায়গায় আপনার এই প্রাদুর্ভাব দেখা গেছে। এই যে আপনার অনেকে মানছে না, আমরা শুনছি যে বাসায় ঠিকমতো করছে না কোয়ারেন্টাইন, আইসোলেশন বা তো এইটা আসলে কি করণীয় এই বিষয়টা? করণীয় হচ্ছে যে এইসব ক্ষেত্রে আমি বলেছি যে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, সমগ্র জনগোষ্ঠীর স্বার্থে মানুষকে কিছু কিছু ভালো কাজে তো বাধ্য করতেই হয়। হয়তো তার ভিতরে আবেগ আছে, ইমোশন কাজ করছে, সে ইতালি থেকে ফিরে আসছে, এখন সে তার আপনজনের সাথে মেলামেশা করবে, কাছে যাবে, জড়িয়ে ধরবে, এটা তো তার মনের আকুতি, সেটাকে আমরা অবমূল্যায়ন করছি না। কিন্তু বিষয়টা বুঝতে হবে যে সেটি সুযোগ যদি তাকে দেই, তাহলে পুরো গোটা দেশটাই যদি সংক্রমিত হয়ে পড়ে, তাহলে আমরা কি বিপদে পড়ব, সেটার তো কাম্য নয় কারো। ফলে আমরা ওনাকে বোঝাবার চেষ্টা করতে বলি যে ওনাকে প্রথমত বোঝান যে আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আপনার কোয়ারেন্টাইনে থাকা উচিত। হতে পারে সেটা হোম কোয়ারেন্টাইনেই, তার বাড়িতেই একটা ঘরে একটা রুমে তিনি আবদ্ধ থাকলেন, কোনো লোকই তার কাছে গেলেন না, দূর থেকে কথাবার্তা বলতে পারলেন, দেখতে পাইলেন, অন্তত এটুকু তো হলো। এটাকেই আমরা বলছি। যদি না হয়, সে কথায় কনভিন্স না হয়, তাহলে বৃহত্তর স্বার্থে তাকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হলেও এই কাজে বাধ্য করতে হবে। এটাই আমার পরামর্শ। আমি মনে করি যারা রেসপন্সিবল পার্সন, যাদের এই দায়িত্ব আছেন, তারা সে কাজটি করবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এর সাথে আমি আরেকটি কথা বোধহয় বলা হয়নি, সেটা হচ্ছে আইসোলেশন কথাটি। আইসোলেশন এবং কোয়ারেন্টাইন পার্থক্যটা হচ্ছে, আইসোলেশন করা হবে কাকে? যার অলরেডি ডায়াগনোসড কেস, যিনি অলরেডি ডিটেক্টেড, যার ভিতরে এই করোনা ভাইরাস তার ভিতরে আছে, প্রুভেন, রক্ত পরীক্ষা করে নির্ণীত হয়েছে যে এর শরীরে করোনা ভাইরাস আছে, তাকে আইসোলেশনে রাখতে হবে। আচ্ছা, তাকে আইসোলেশনে রাখতে, হ্যাঁ, কারণ তার কাছে যিনি যাবেন, যিনি সার্ভিস দিবেন, তারা প্রত্যেকেই ইন এ ডেঞ্জার, ইন এ পোটেনশিয়ালিটি টু বি ইনফেক্টেড, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তার কাছে যেতে হবে, সার্ভিস দিতে হবে, কিন্তু প্রোটেকশন নিয়ে নিতে হবে, তার মানে এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস থাকতে হবে। এটা কি বাসায় বা ইয়েতে করবে না? না, তখন তো সে কেস যখন হয়ে গেল নির্ভর করবে চিকিৎসকের সিদ্ধান্ত। সেটা তো বললাম যে 80-90% তো হোম ট্রিটমেন্টই সম্ভব, অতএব সেটা বাসায়ও হতে পারে। যার অবস্থায় যদি একটু সংকটাপন্ন হয়, একটু খারাপ হয়, শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে তো হসপিটালে লাগতেই পারে। এই সিদ্ধান্তটি চিকিৎসকের দিতে হবে। স্যার, এইটা একটা জিনিস, আপনি তো রেসপিরেটরি বিশেষজ্ঞ, এই আপনি যেটা বললেন যে এই রোগটাও অনেকটা এই রেসপিরেটরি যাদের শ্বাসকষ্ট আছে বা রেসপিরেটরি ইয়েতে প্রবলেম, শ্বাসকষ্ট, অ্যাজমা, তাদের ক্ষেত্রে আসলে কি বিশেষ কোনো সতর্কতা বা কোনো আছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমরা যে বলছি যে এই রোগের এত আতঙ্কের কারণ কি বা এত চিন্তিত হওয়ার কারণ কি, যেখানে মর্টালিটি কোথাও 2%, কোথাও 3%, কোথাও কম ইত্যাদি, বা এরকম প্লাস মাইনাস হতে পারে। বিষয়টি হচ্ছে এটি তো টোটাল সিনারিও, কিন্তু যাদের প্রি এক্সিস্টিং রোগ আছে, অর্থাৎ কারো হার্ট ডিজিজ আছে, কারো লাং ডিজিজ আছে, কারো কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তাদের ভিতরে কিন্তু মর্টালিটির হার বেশি। এবং বয়স্ক ব্যক্তিরা, বয়স যাদের বেশি, কারণ আমাদের প্রত্যেকের একটা ন্যাচারাল প্রোটেক্টিভ মেকানিজম আছে আমাদের শরীরে। রোগ হইলেই তো আর কেউ মারা যায় না, সবাই মারা যায় না, কেউ কেউ মারা যায়। তাহলে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের বডি ইমিউনিটি আমাদেরকে রক্ষা করে। এখন বয়স যত বাড়তে থাকে, ইমিউনিটি আস্তে আস্তে কমতে থাকে, ফলে বয়স্ক ব্যক্তিদের সাধারণভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফলে তারা যদি ইনফেক্টেড হন, আক্রান্ত হন, তাহলে পরে তাদের মৃত্যু হার বেশি হবে, সেটাকে মনে রাখতে হবে। এবং যাদের ভিতরে ওই যে রোগগুলোর কথা বললাম, শ্বাসের রোগ যদি আছে, মূলত করোনা ভাইরাসটি তো একটি রেসপিরেটরি ভাইরাস, কারণ সে ইনফেক্ট করে নেজাল মিউকোসাকে, এবং তারপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে, তারপরে নিউমোনিয়া করে। এর পরে যেটা হয় সেটা হয় যে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, অন্যান্য শরীরের যে লিভার, কিডনি ইত্যাদি অঙ্গকেও সে বিকল করতে পারে। তো সেই পার্সেন্টেজ তো খুবই নগণ্য, সেটা তো সবার ক্ষেত্রে সেটা নয়। ফলে যাদের এই সমস্ত অঙ্গে অলরেডি কোনো ডিজিজ আছে, তারা ইনফেক্টেড হলে তাদের জন্য এটি সত্যি একটি
ভয়াবহ জন্য তাদের বিষয়, একটু risky। বাড়তি তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে কোনোভাবেই তারা কোনো আক্রান্ত ব্যক্তির সান্নিধ্যে না যান। তাদের মুভমেন্ট কিছুটা হলেও রেস্ট্রিক্ট করা। জনসমাবেশ তো অলরেডি বন্ধ করা হয়েই গেছে আমাদের দেশে। বড় কোনো সমাবেশে না যাওয়া, যোগদান করা না করা, এবং যেখানে ধারণা করা যেতে পারে যে এই ধরনের আক্রান্ত ব্যক্তি থাকতে পারেন সেই এলাকায় না যাওয়া, এটিও তাদেরকে মানতে হবে। মোটামুটি আপনি আমাদের এই করোনা ভাইরাসের যে বিষয়গুলো রয়েছে সবগুলা বিষয় খুব সুন্দর করে বলেছেন। তারপরে আমরা একটু আপনি সর্বশেষ আসলে কোন কোন বিষয়গুলো আমাদের একটু ফোকাস করা দরকার বা খুব স্ট্রিক্টলি মেনটেন করা দরকার, এই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের মূলত পার্সোনাল প্রোটেকশনের যে বিষয়টি, সেটি হচ্ছে মুখ্য বিষয়। প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে এবং ব্যক্তিগত প্রতিরক্ষা এবং কমিউনিটি প্রতিরক্ষা, যেটা দুটির দিকে তাদেরকে নজর দিতে হবে। অর্থাৎ নিজের প্রতিরক্ষার জন্য বারবার হ্যান্ড ওয়াশিংয়ের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। আপনি সাধারণ সাবান দিয়ে, পানি দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে হাত ধোন, অথবা স্যানিটাইজার দিয়ে 70% অ্যালকোহল কন্টেন্ট স্যানিটাইজার দিয়ে হাত ধোন। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। বাইরের থেকে ঘরে গেলে পরে আপনি পোশাকগুলোকে পরিবর্তন করে ফেলুন, সেগুলো পানি দিয়ে ভিজিয়ে চুবিয়ে দেন, তাহলে পরে এটা নষ্ট হয়ে যাবে। এটি একটি। আর একটি হচ্ছে যে আক্রান্ত হবার সম্ভাবনা তো আসতে পারবে একটা কেস থেকে। অর্থাৎ যে সমস্ত কেস অলরেডি ডিটেকশন হয়েছে তাদেরকে আইসোলেশনে নেওয়া হয়েছে, সেই সব ক্ষেত্রে আপনাকে যে শৃঙ্খলা মানতে বলা হয় সেটি আপনি মেনে চলুন। আপনার আবেগকে সম্মান জানিয়েও বলছি, আপনি এই আবেগতাড়িত হয়ে তার কাছে যাবেন, তাকে ধরবেন, সেটা এই ক্ষেত্রে সুযোগ নেই। এটি একটি বড় বিষয়। আরেকটি হচ্ছে আমাদের হাসি কাশির যে ম্যানারটার কথা বলছি, প্রতিশ্রুতির কথা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এখনো এই বিষয় আশয়গুলোকে গুরুত্ব সহকারে দেওয়া হয়নি, তৈরি হয়নি। আমরা যেখানে সেখানে হাসি কাশি দিয়ে অভ্যস্ত, কিন্তু সেটি যে স্বাস্থ্যসম্মত নয়, এই জিনিসটি আমাদের মিডিয়ায় বারবার বলতে হবে, প্রচার করতে হবে, শিশুদের স্কুল থেকে শেখাতে হবে। বয়স্করা তো নতুন জিনিসকে কম গ্রহণ করে, শিশুদেরকে শিখালেই বরং 5 বছর 10 বছর 20 বছর পরে হলেও একটা জেনারেশন তৈরি হবে যারা প্রকাশ্যে ওই রকম হাসি কাশি থেকে বিরত থাকবে। হাসি কাশি এলে নিজেকে দূরে সরিয়ে নিবে, একটা প্রোটেক্টিভ রুমাল হোক, টিস্যু হোক ব্যবহার করবে, ইত্যাদি যেগুলো করা উচিত সেটি তারা করতে পারবে। অতএব আমার আপিল থাকবে সবার কাছে, সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং এখনও নিচ্ছেন। একা সরকার নয়, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি গোষ্ঠী, সবার দায়িত্ব আছে এই দুর্যোগের সময় এটিকে মোকাবেলা করতে, যা করতে বলা হয় সেটি মেনে চলা। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের যে এই করোনা ভাইরাস সংক্রান্ত প্রিভেনশন বিষয়ে এবং কিছু ভুল ধারণা বিষয়ে যে আপনি কথাগুলো বলেছেন, আশা করছি আমাদের দর্শকদের খুবই কাজে দেবে এই বিষয়টি। হ্যাঁ, দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং ওনারা যদি এটি পালন করেন, আমার যে অনুরোধগুলো সেগুলো যদি ওনারা রক্ষা করেন, তাহলে আমার মনে হয় জাতির জন্য মঙ্গল হবে, ওনাদের জন্য মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দর্শকরা স্যার যে পরামর্শগুলো দিলেন সেটি আমরা আবেগ নিয়ন্ত্রণ করে হলেও বৃহত্তর স্বার্থে, নিজের পরিবার এবং দেশের স্বার্থে পালন করব, সেই প্রত্যাশা রেখে আজকে মতো অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য টিভির সঙ্গে থাকুন।